মাঘ মাসের শুক্লা ত্রয়োদশীর রাত। পেলব জ্যোৎস্না গায়ে মেখে হু হু করে বয়ে চলেছে হিমেল বাতাস। প্রফুল্ল মহাজনের তিনতলা পাকা বাড়ির পাশের নারকেল গাছের পাতায় বাতাস ধাক্কা খেয়ে একটা ছন্দময় ঝিরঝিরি শব্দ হচ্ছে। ঘুমিয়ে গোটা বাড়ি, গোটা গ্রাম। কেবল জেগে আছে কিছু নিশাচর প্রাণী, যারা রাতের আঁধারের সুযোগে বাইরে বের হবে নিজেদের ক্ষুধা মেটাতে। হিমেল হাওয়া ও ফুটফুটে জ্যোৎস্না গায়ে মেখে প্রফুল্ল মহাজনের বাড়ি থেকে বের হলো একটা ছায়া মূর্তি, আপাদমস্তক কালো চাদরে ঢাকা। এদিক ওদিক ভালো করে তাকিয়ে এগিয়ে গেল বড় রাস্তার দিকে। হাঁটাচলা দেখে একজন মহিলা বলেই বোধ হয়। মহিলাটি এগিয়ে গেলেও বারবার ঘুরে ঘুরে পেছনের ডাইনে বাঁয়ে তাকাচ্ছে, যেন কোনো গোপন অভিসন্ধি সিদ্ধি এই শীতার্ত রাতে আজ তার লক্ষ্য। কিছুটা এগিয়ে একটা একচালা ঘরের দরজার সামনে দাঁড়ালো মহিলাটি। টকটক করে দুবার দরজায় টোকা দিল। সাথে সাথে ঘরের ভেতর একটা হ্যারিকেন জ্বলে উঠল। দরজা খুলে চাদর গায়ে যে দাঁড়ালো সে একটি পুরুষ। তারপর দুজনের মধ্যে কিছুক্ষণ কথাবার্তা হলো। পুরুষটি একবার ঘরের ভেতরের দিকে তাকিয়ে আলো নিভিয়ে আস্তে আস্তে দরজা বন্ধ করে মহিলাটির সাথে রাস্তায় নেমে এলো। দ্রুত পদে গ্রাম ছাড়িয়ে মাঠের দিকে চলতে লাগলো, বোধহয় গোপন অভিসারে। নিশাচর প্রাণীদের মতোই আজ তারা ক্ষুধার্ত, কামনা বাসনা মিলনের ক্ষুধা। মাঠের মোটা আল ধরে হাঁটতে হাঁটতে মহিলাটি বিরক্ত হয়ে বলল, তোর ঘরে তোর মা আছে, তা সত্ত্বেও কি করে তুই নেশা করিস বলতো? বুড়ি কি কিছু দেখতে পায় না নাকি? লোকটি নেশাতুর গলায় বলল, ও তো বা ঘুমিয়ে পড়লেই করি, তবে তবে তুই আজ আসবে জেনে বেশি নেশা করিনি। বিশ্বাস কর, মা কালী দিব্যি। হয়েছে হয়েছে, এখন চল। কিন্তু কিন্তু আমরা যাচ্ছি কোথায়? মহিলাটি এবার লোকটির হাত ধরে মৃদু হেসে বলে, আমাকে চাস যদি তাহলে আয় না। মহিলাটির স্পর্শে লোকটির ঠান্ডা হয়ে আসা হাতটা যেন উষ্ণ হয়ে উঠল। ভেতরে ভেতরে তার এতদিন ধরে বেড়ে ওঠা অতৃপ্ত বাসনাটা এবার যেন ধীরে ধীরে তৃপ্তির ছোঁয়া পেতে শুরু করেছে। গ্রাম ছাড়িয়ে অনেকটা দূরে একটা বাঁশবন পেরিয়ে পরিত্যক্ত জমির ওপর এসে পড়ল ওরা। ঠান্ডা হাওয়াটার জোর এখানে একটু বেশি, কিন্তু সেই বাতাস আর শীতল করতে পারছে না দুজনের শরীর। ধীরে ধীরে মিলনের আগুন জ্বলে উঠেছে দেহের মধ্যে। চারপাশের পরিবেশ দেখে লোকটা ভ্রু কুঁচকে বলল, এটা কোথায় এলি রে? জায়গাটা কিরকম যেন চেনা চেনা। তার মুখের কথা শেষ হলো না, কারণ ততক্ষণে তার ঠোঁটের ওপর আঙুল রেখে তাকে থামিয়ে দিয়েছে তার সঙ্গিনী। কামাতুর গলায় মেয়েটি বলল, যেখানেই হোক, আজ সুযোগ পেয়েছিস, ব্যবহার কর। আবার পাবে কিনা কে জানে। এই বলে মৃদু হেসে এসে লোকটার গায়ের চাদর সরিয়ে তার বুকের উপর হাত রাখল। লোকটি হেসে বলল, তা তো বটেই, তোর মতো সুন্দরী যে আমাকে ভালোবেসে কাছে ডাকবে তাই তো ভাবিনি কোনোদিন। আমি বুঝি এতটা সুন্দরী? আমিও কাজের লোক, তুইও কাজের লোক, সমানে সমানে প্রেম হয়েছে। অনতি দূরে বাঁশবনের থেকে শীতার্ত শিয়ালের ডাক শোনা গেল। মেয়েটি বলল, কিরে, ভয় পাচ্ছিস নাকি? মরদের মনে বুঝি ভয় ঢুকলো? তা মরদের সাহস দেখতে চাস বুঝি? এই বলে সে একটানে খুলে ফেলল মেয়েটির গায়ের চাদর। আচমকা এমন গরমের কাপড় সরিয়ে দেওয়াতে একটা হিমেল অনুভূতি খেলে গেল শরীরে। চাঁদের আলো মেয়েটির নধর শরীরে ধাক্কা খেয়ে প্রতিফলিত হচ্ছে। লোকটি এবার হাতে রাখল মেয়েটির অর্ধন্মোচিত ফর্সা কোমরে। আলতো চাপ দিয়ে নিজের একদম কাছে টেনে আনল। মেয়েটিও তার কামনা ভরা স্পর্শ দিল লোকটির ঘাড়ে।
উত্তেজনায় খাড়া হয়ে উঠল গায়ের লোক, আর সাথে সাথে লোকটির ভেতরে থাকা লোভী পুরুষটি জেগে উঠল। এক টানে বুকের ওপর থেকে সরিয়ে দিল শাড়ির আঁচল। মেয়েটির শরীরের প্রতিটি খাঁজে খাঁজে প্রতিফলিত হতে লাগল লোকটির গরম নিঃশ্বাস। হিমেল আধারে সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন, গ্রাম ছাড়িয়ে দূরের মাঠে ঘাসের ওপর দুজন মেতে উঠল সৃষ্টির আদিম খেলায়। মেয়েটির কামনা ভরা সুখ মিশ্রিত চিৎকার যেন আরো পেয়ে বসল লোকটিকে। তার হাঁপুড়ের মতন ওঠানামা করতে থাকা উন্মুক্ত বক্ষ যুগলের মাঝে নিজের মুখ ডুবিয়ে দিল। পরম আশ্লেষে চুম্বন করতে লাগলো তার নগ্ন শরীর। কাম সুখে পাগল মেয়েটি খামচে ধরল পুরুষটির মাথার চুল। চারধারের পরিবেশের বাতাসে ধীরে ধীরে ছেয়ে যাচ্ছে একটা মানব গন্ধ আর কামনা ভরা চিৎকার। গরম হয়ে উঠেছে যৌন মিলনে রত দুটি দেহ। কামের আগুনে দগ্ধ পুরুষটি তার পুরুষালী হাত যখন মেয়েটির নগ্ন দেহ মর্দন করতে ব্যস্ত, হঠাৎ সে একটা জোরে টান অনুভব করল তার চুলে। মেয়েটি যেন তার চুলের মুঠি ধরে প্রবল শক্তিতে টানছে তাকে। একটু অবাক হয়ে মাথা তুলল পুরুষটি, আর তাতে নিজের চোখের সামনে যা দেখল তাতে এক ধাক্কায় তার কামনা বাসনা মিলনের আকাঙ্ক্ষা সব ধুয়ে মুছে সেখানে জন্ম নিল অকৃত্রিম ভয় আর আতঙ্ক। মেয়েটির মাথার পরিবর্তে সেখানে রয়েছে এক বিভৎস মূর্তি। সেই মুখের পচা গলা মাংসে কিলবিল করছে হাজার হাজার পোকা। চোখ দুটো লাল ফাঁটার মতন জ্বলছে। একটা পচা গন্ধে দম বন্ধ হয়ে আসার জোগাড়। সাথে সাথে লোকটির খেয়াল হলো এতক্ষণ যে নগ্ন নথর শরীরটাকে নিয়ে সে খেলা করছিল, সেটা আসলে এই বিভৎস মূর্তির পচা গলা দেহ। তার শরীরের কিলবিল করা পোকার দল এবার ঝেঁকে ধরল পুরুষটির শরীর। যন্ত্রণায় ছটফট করে উঠে চিৎকার করল পুরুষটি। নিজেকে ছাড়ানোর প্রবল চেষ্টা করল, কিন্তু পারল না। এই নির্জন প্রান্তরে কেউ কোথাও নেই তাকে বাঁচানোর জন্য। বিভৎস নারী মূর্তিটি এবার হেসে উঠল এক রক্ত জল করা পৈশাচিক হাসি। মাঘের হিমালয়কে এক প্রকার অগ্রাহ্য করে ঘেমে নিয়ে অস্থির হয়ে উঠল পুরুষটির সারা শরীর। বিভৎস মূর্তিটি বলে উঠল, চিনতে পারছিস কিরে? এই সেই মাঠ, পেতি জলার মাঠ। চিনতে পারছিস শয়তান? কে তুমি? আমাকে আমাকে ছাড়ো, ছাড়ো আমাকে। ছাড়বো বলে তো তোকে এখানে আনিনি। সেই রাতে তোরা আমাকে ছেড়েছিলি। লোকটির স্মৃতিপটে এবার যেন ধাক্কা দিয়ে গেল কয়েক বছর আগের এক বিভৎস ঘটনার ইতিহাস। এমনই মাঘের হিমেলের রাত, এই পেতি জলার মাঠে তার মুখ থেকে অস্ফুট স্বর বেরিয়ে এলো, কথা শেষ হল না, কারণ ততক্ষণে লোকটির চুলের মুঠি ধরে টেনে তার মুন্ড থর থেকে আলাদা করে দিয়েছে ওই বিভৎস মূর্তি। তার পৈশাচিক হাসিতে যেন থর থর করে কেঁপে উঠল পেতি জলার মাঠ। প্রতিশোধ পূরণের এক রাতের সাক্ষী হয়ে থাকল শুক্লা ত্রয়োদশীর চাঁদ আর এই রাতের চাদরে ঢাকা মাঠ। অনতি দূরে বাঁশ বনের থেকে একটা পেঁচার ডাক শোনা গেল।
বোধহয় শিকারের উদ্দেশ্যে উড়ে গেল সেটি। সকালে চায়ের কাপে হাতে খবরের কাগজ নিয়ে বসেছিলেন প্রফুল্ল মহাজন। হন্তদন্ত হয়ে হুড়মুড়িয়ে ঘরের দরজা দিয়ে ঢুকে হাঁপাতে লাগলো তার হিসাবরক্ষক মহেশ বাড়ুজ্জে। প্রফুল্ল মহাজন একটু অবাক হয়ে বললেন, কিরে, এরকম ছুটে আসছিস কেন? কোনো কথা না বলে সামনের টেবিলে রাখা জলের ঘটি থেকে একটু জল খেল মহেশ বাড়ুজ্জে। তারপর কিছুটা সময় নিয়ে বসে থিতু হয়ে বলল, খবর শুনেছেন? খবর? কার খবর? আমাদের দারোয়ান দীননাথ, দিনু। প্রফুল্ল একটু অবাক হয়ে বললেন, দিনু? কেন, তার আবার কি হলো? মায়ের শরীর খারাপ বলে তো বেটা দুদিন ছুটি নিয়েছিল, তা মায়েরই কিছু হলো নাকি? বলেই তিনি আবার হাতের খবরের কাগজে দৃষ্টি নিক্ষেপ করলেন। মহেশ চোখ বড় বড় করে বলল, মায়ের নয় কর্তাবাবু, ওর মায়ের নয়, হয়েছে দিনুর। হতবাগা খুন হয়েছে। নিজের কানকে যেন বিশ্বাস করতে পারলেন না প্রফুল্ল মহাজন। ধমক দিয়ে বললেন, কি ভুলভাল বকছিস? সকাল সকাল কি নেশা ভাঙ করেছিস নাকি? ঠিকই বলছি কর্তাবাবু, ঠিকই বলছি। সে কি ভয়ানক মৃত্যু! ও বাবারে, শরীর থেকে মাথাটা পুরো আলাদা করে ছিঁড়ে ফেলেছে গো। দেহটা পড়ে আছে ওদিকের পেতনি চলার মাঠে। গায়ের লোক গিয়ে ভিড় জমিয়েছে সেখানে। রীতিমতো চমকে উঠলেন প্রফুল্ল মহাজন। ঠিক সেই সময় পেছনের দরজার দিক থেকে একটা মহিলা কণ্ঠ শোনা গেল, বাবু, আপনার শরবত। তিনি পেছনে ঘুরে তাকালেন। পেতলের গ্লাস হাতে দাঁড়িয়ে তার বাড়ির নতুন কাজের লোক চারুবালা। চারুবালাকে মহেশ বাড়ুজ্জের সাথে করে এনেছিলেন মাসখানেক আগে। পাশের গ্রামে এক আত্মীয় বাড়ি তিনি গিয়েছিলেন যজ্ঞী বাড়ির নিমন্ত্রণ রাখতে। ফেরার পথে ওই পেতিজলার মাঠে এই চারুবালার সাথে তার দেখা হয়। অভাগী বিধবা চারুবালা মহেশকে বলে একটা কাজ দেওয়ার জন্য। মহেশ বাড়ুজ্জে প্রথমটায় পাত্তা দিতে চাননি, কিন্তু নাছরবান্দা মেয়ে মানুষটি হাতে পায়ে ধরায় শেষমেশ রাজি হয় মহেশ। তার কর্তা প্রফুল্ল মহাজনও অনেকদিন ধরেই কাজের লোক খুঁজছিলেন। মহেশ চারুবালাকে নিয়ে হাজির হলে তাকে কাজে রেখে দেন প্রফুল্ল। ঘরকন্যার কাজ সে ভালোই করতে পারে। ধীরে ধীরে প্রফুল্লর খাওয়া দাওয়া, দৈনন্দিন সব দায় দায়িত্ব চারুবালাই নিজের কাঁধে নিয়েছে। রোজ সকালে বাদাম বাটার শরবত খাওয়ার অভ্যাস প্রফুল্লর। সেটা নিয়েই এসেছিল চারুবালা। সেটা ভেতরে রেখে দিয়ে যেতে বললেন প্রফুল্ল। চারুবালা ধীর পায়ে এসে সেটা টেবিলে রাখল। মহেশ বাড়ুজ্জে একবার চোখ কুঁচকে আপাদমস্তক দেখে নিল চারুবালাকে, যেন সে মনে মনে কিসের একটা হিসেব মেলাতে চাইছে, যেখানে চারুবালাকে যোগ করলেই হয়তো প্রত্যাশিত যোগফলটির উত্তর হিসেবে পাওয়া যাবে। চারুবালা ঘর থেকে বেরিয়ে গেলে প্রফুল্ল শরবতের গ্লাসে চুমুক দিয়ে বলল, তা তুই নিজের চোখে দেখেছিস এভাবে কে মারলো দিনুকে? আলবাত কর্তাবাবু, আলবাত। গায়ের রতনরা বাপ বেটায় ওই মাঠের ধার দিয়ে জমিতে লাঙল করতে যাচ্ছিল। মাঠের মধ্যে এমন ভয়ঙ্কর ব্যাপার দেখে গায়ে ছুটেছে খবর দেয়। আমি গিয়েই দেখেছি। সত্যি কর্তাবাবু, কে মারলো ওকে অমন করে? প্রফুল্ল খানিকক্ষণ চুপ থেকে বললেন, ও তো আর ধনকুবের নয় যে চোর ডাকাত এসে ওকে কেটে রেখে যাবে। হত ভাগার নেশা করতো বড্ড। সেই নিয়েই হয়তো দেখ কারোর সাথে ঝামেলা করে থাকবে, কিন্তু মাস গেলে তো মাইনে পায়। ধার দেনা করে মদ গেলার তো কোনো কথাই নয়। চল চল তো একবার দেখে আসি। এই বলে গায়ের চাদরটা ভালো করে জড়িয়ে নিলেন প্রফুল্ল মহাজন। দুজনে চলল পেঁতিজলার মাঠের উদ্দেশ্যে। গ্রামে ঘটা দুর্ঘটনার আঁচটা যেন আজকের আবহাওয়ার উপরও প্রভাব ফেলেছে। সকাল থেকেই কিরকম একটা মেঘলা আকাশ, আর সাথে সাথে ঠান্ডা একটা জলো হাওয়া বয়ে যাচ্ছে। বাঁশবাগানটা পেরিয়েই ভিড়টা চোখে পড়ল প্রথমে। গ্রামশুদ্ধ লোক পেঁতিজলার মাঠের মাঝে গোল করে ঘিরে দাঁড়িয়ে আছে। নিজেদের মধ্যে এসব নিয়ে কথা বলছে। তাদের অনেকের মতে এই পেঁতিজলার মাঠ ভুতুড়ে, তেনাদের হাতেই দিনুর এই অবস্থা হয়েছে।
পেতিজলার মাঠ নিয়ে ভূতের অপবাদটা রয়েছেই, তবে সত্যি বলতে কেউই কখনো এখানে ভূতের দেখা পায়নি। প্রফুল্ল মহাজন গায়ের ধনবান ব্যক্তি, স্বভাবতই একটা প্রভাব রয়েছে ওনার। নিজের সুদের কারবারিতে সেই প্রভাব তিনি ভালোই খাটান। প্রফুল্ল মহাজন আসতেই লোকজনের কথাবার্তা স্থির হয়ে এলো। ভিড়টা নিজের থেকেই তাকে জায়গা করে দিল ভেতরে ঢোকার জন্য। দীনুনাথ এই মহাজনের বাড়িতেই দারোয়ানের কাজ করত। গায়ের লোকেদের ভিড়টার মাঝে মাঠের ওপর পড়ে রয়েছে মুন্ডহীন অর্ধনগ্ন একটা মৃতদেহ। সারা রাত ঠান্ডায় পড়ে থেকে সেটা বেশ খানিকটা সিঁটিয়ে এসেছে মনে হয়। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে চাপ চাপ কালচে রক্ত। দেখে মনে হয় যেন প্রচণ্ড শক্তিধর জীব প্রবল আক্রোশে মুড়োটা গলার মাঝখান থেকে টেনে ছিঁড়ে ফেলেছে। হাত পাঁচেক দূরে মাটিতে পড়ে রক্তমাখা দিনুর কাটা মাথাটা, দুটো চোখ ঠিকরে বেরিয়ে আসছে যেন। মৃত্যুর আগের মুহূর্তের যে বিভীষিকা দিনু দেখেছিল তার ছাপ যেন স্পষ্ট ওই চোখে। জিভটা মুখের একপাশ দিয়ে বেরিয়ে এসেছে, আর ছেঁড়া মাথাটা থেকে দগদগে হয়ে বেরিয়ে আসছে কণ্ঠনালী। ছেলের এই অবস্থা দেখে ওধারে সংজ্ঞাহীন হয়ে পড়েছে দিনুর বৃদ্ধ মা। তাকে সামলাচ্ছে গ্রামের অন্যান্য মহিলারা। মরাটার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলেন না প্রফুল্ল মহাজন। এত নৃশংসভাবে কে মারল তা তিনি কিছুতেই বুঝে উঠতে পারলেন না। গ্রামের লোকেদের তিনি নির্দেশ দিলেন দেহটার ঝটপট একটা ব্যবস্থা করার। সারাদিন গ্রামের কারোর মুখে কোনো কথা নেই, শুধু দিনুর ব্যাপারে আলোচনা ছাড়া। সন্ধ্যায় বৈঠকখানায় বসে তামাক টানছিলেন প্রফুল্ল। সামনে বসে মহেশ বাড়ুজ্জে এক নাগারে বকে চলেছিল গ্রামের ওরতার কল্পনাপ্রসূত নানা রকমের মতামত। দিনুকে কে মারতে পারে, কেন মারতে পারে, দুদিন আগে দিনুকে এখানে যেতে দেখেছে তো ও ওখানে যেতে দেখেছে, ওই মাঠে ভূত আছে না পেতনি আছে না ডাইনি আছে, ইত্যাদি নানান রকমের কথাবার্তা। ব্যাপারটা এখনও যেন বিশ্বাস হচ্ছে না প্রফুল্লর। দিনু বেচারা তার ঘরেই কাজ করত, দোষের মধ্যে একটু নেশা ভাঙ করত, এই আর কি। তার যে এই বীভৎস পরিণতি হবে তা ভাবতেও অবাক লাগে। প্রফুল্লর স্ত্রী অনেককাল আগেই গত হয়েছেন। একমাত্র ছেলে শহরে থেকে পড়াশোনা করে। এত বড় বাড়িতে বলতে গেলে প্রফুল্ল একাই। এক চাকর এসে টুকটাক ঘরের কাজ আর রান্না বান্না করে, আর আছে চারুবালা। তার কর্তাবাবুর দেখাশোনা সেই করে। রান্নাঘর থেকে মহেশের কথা কিছু কিছু শুনতে পাচ্ছিল চারুবালা। মনের মধ্যে কৌতূহলটা চেপে রাখতে না পেরে একটু সাহস করেই বাইরে এসে বলল, কর্তাবাবু। তার কথা শুনে থেমে গেল মহেশ বাড়ুজ্জে। তামাক টানতে টানতে আনমনা হয়েই বললেন প্রফুল্ল, বলো। বলছিলাম, কি হয়েছে? কেউ মারা গেছে নাকি? ন্যাকামো যত সব। হ্যাঁ, বাড়িতে থাকো সারাদিন, খবর টবর রাখো না নাকি? হ্যাঁ, প্রফুল্ল হুঁকো থেকে মুখ সরিয়ে বললেন, মহেশ, কি হচ্ছে কি? থামো। তারপর চারুবালার দিকে ফিরে বললেন, আমাদের বাড়িতে যে দারোয়ান ছিল ওই দিনু আজ সকালে ওই পেতিজলার মাঠে ওর মরা দেহ পাওয়া গেছে। কে না কে ওকে খুন করে ওখানে ফেলে দিয়ে গেছে। আঁতকে উঠে শাড়ির আঁচলে মুখ চাপা দিল চারুবালা। তারপর কাঁপা কাঁপা গলায় বলল, কে 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 মারলে দিনু দাদাকে? জানি না। দেখতে দেখতে 2 দিন কেটে গেল। দিনুর মৃত্যু বিভীষিকার প্রভাবটাও ধীরে ধীরে লঘু হতে শুরু করেছিল। আবার লোকজন যে যার কাজে মন দিয়েছিল। একদিন কোনো এক কাজে দিনের বেলা প্রফুল্লকে বাইরে যেতে হয়েছিল। তার অনুপস্থিতিতে বাড়িতে এসে হাঁকডাক শুরু করলো মহেশ বাড়ুজ্জে। রান্নাঘর থেকে বেরিয়ে এলো চারুবালা। মহেশকে দেখেই বলল, আগে কর্তাবাবু তো বাড়িতে নেই, কি কাজে বাইরে গেছেন, একটু ফিরতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাবে বলেছেন। ও আচ্ছা, ঠিক আছে, আমি সন্ধ্যা না হয় আসবো খন। ফিরে যাচ্ছিল মহেশ।
হঠাৎ কি একটা মনে পড়াতে আবার ঘুরে দাঁড়ালো। চারুবালা তখনও দরজার সামনে দাঁড়িয়ে। মহেশের উদ্দেশ্যে সে বলল, কিছু বলবেন দাদাবাবু? মহেশ চারুবালার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, তুমি একবার ভেতরে চলো তো, কিছু কথা আছে। বৈঠকখানায় এসে মহেশ বলল, চারুবালা, তুমি দিনুর মৃত্যুর ব্যাপারে কিছু কি জানো? মানে কি বলছেন দাদাবাবু? আমি তো সেদিনই কর্তাবাবুর মুখে শুনলাম। সব সত্যি করে বলো চারুবালা, আমি অনেকবার তোমাকে দিনুর সাথে আড়ালে কথা বলতে দেখেছি। ঠিক করে বলো, আসল রহস্যটা কি? না হলে তোমার কর্তাবাবুর কানে এ কথা গেলে তিনি তোমাকে আস্ত আর রাখবে না। চারুবালা সবটা শুনে কিছুক্ষণ চুপ থেকে বলল, দিনু দাদার মায়ের পায়ে হাতে ব্যথা ছিল। অনেকবারই আমাকে তিনি বলতেন তেল হলুদ গরম করে দেওয়ার জন্য। কর্তাবাবু একথা জানতে পারলে কি বলতেন না বলতেন সেই ভেবেই আমি লুকিয়ে বলতাম। তাও তাও খুব বেশি দিন না। এর সাথে দিনু দাদার মরার কি সম্পর্ক তা আমি জানি না। এতদিন ধরে মনে মনে হিসেবের যে সমীকরণটা মিলিয়ে আসছিল মহেশ, চারুবালার যুক্তি সেই সব গোলমাল করে দিতে পারে এই ভেবে সে মনে মনে খুব বিরক্ত হল। তার ভাবনায় যে ঠিক সে বিষয়ে একটা দৃঢ় আত্মপ্রত্যয় রেখে এসে বলল, ওসব ছেদো গল্প কথা অন্য জায়গায় পেরো। হ্যাঁ, মহেশ বাড়ুজ্যকে কি এতটাই বোকা ভেবেছো নাকি? হ্যাঁ, এখনো সময় আছে, সত্যি করে বলো, কি লটর বটর চলছো তোমাদের দুজনের মধ্যে? হ্যাঁ, নয়তো। চারুবালা এবার মাথা নিচু করে কাঁদো কাঁদো গলায় বলল, আমাকে আমাকে মেরে ফেলবেন তাই তো? মারুন, তবুও তবুও বলবো আমি কিচ্ছু জানি না। আপনি বয়োজ্যেষ্ঠ, আপনার আপনার অনেক ক্ষমতা আছে। আমি গরিব দুঃখী, আমার মতো কাউকে জোর করে দোষী সাব্যস্ত করতে পারেন আপনি। কিন্তু আমি আমি এখনো বলবো আমি আমি কিচ্ছু করিনি, কোনো রকম লটর পটর হয়নি। এসব কথা আমার জন্য শোনাও পাপ। কথাবার্তার পীড়াপিড়িতে হয়তো মহেশ একটু বেশি উত্তেজিত হয়ে পড়েছিল। গলার স্বরটা একটু নামিয়ে সে এবারে বলল, দেখো চারুবালা, তুমি অল্প বয়সী বিধবা, দিনুনাথ অবিবাহিত জোয়ান বেটা ছেলে। তোমাদের মতো দুজনকে এইভাবে দিনের পর দিন লুকিয়ে কথা বলতে দেখলে যে কেউই এমনটা ভাববে। আর আমি তো তোমাকে দোষী বলছি না, শুধু বলছি দিনুর সাথে তোমার কি সম্পর্ক ছিল। আবারও বলছি, সত্যি কথাটা আমাকে খুলে বলো। আমি সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না, আমার সাথে কারোর কোনো সম্পর্ক নেই। এমন সময় বাইরে কারো পায়ের শব্দ শোনা গেল। এত তাড়াতাড়ি প্রফুল্ল মহাজন ফিরে এলেন নাকি? কথা কাটাকাটির মাঝে ইতি টেনে মহেশ বলল, বেশ, সোজা আঙুলে ঘি না উঠলে না, আঙুল কি করে বেঁকাতে হয় তাই মহেশ বারুদ যে ভালো মতোই জানে। আমিও দেখব কতদিন কথা পেটের ভেতরেই চেপে রাখতে পারো। সত্যিটা কিন্তু আমি জেনেই ছাড়বো, যেমন করেই হোক না কেন। মহেশ বারুজ্জে বিদায় নিল। এই ঘটনার পর থেকেই প্রফুল্ল মহাজনের হিসাব রক্ষক হওয়ার পাশাপাশি মহেশ বাণুজ্যের জীবনের অন্যতম লক্ষ্য হয়ে উঠল চারুবালার প্রতিটি পদক্ষেপে নজর রাখা এবং তাকেই দিনুর ওই অবস্থার পেছনে দায়ী বলে প্রমাণ করা। মহেশের এমন আচরণ চারুবালার একদমই ভালো লাগতো না। এ থেকে মুক্তির কি উপায় হতে পারে সে কথাই বারবার ভাবতে লাগলো সে। প্রফুল্লর বাড়িতে কাজের চাপ একদিন এতটাই বেশি ছিল যে লেখালেখি শেষ করতে মহেশের রাত 10টা বেজে গেল। কাজ শেষ করে মহেশ বেরিয়ে গেলে প্রফুল্ল চারুবালাকে বললেন দরজায় তালা লাগিয়ে দিতে। দিনু মারা যাওয়ার পর থেকে তার জায়গায় নতুন কাউকেই তিনি এখনো পর্যন্ত নিয়োগ করেননি। রাস্তায় এসে দাঁড়ালো মহেশ বাণুজ্যে। অনেক রাত হয়েছে, শীতটাও বেশ জাঁকিয়ে পড়েছে। আজ আবার সে টর্চটাও সঙ্গে আনেনি। তাতে অবশ্য অসুবিধে নেই, রাস্তাঘাট সবই তার চেনা। শীতকালে সাপ খোপেরও খুব একটা ভয় নেই।
অন্ধকারে পথে হোঁচট খাওয়ার ভয়, এই যা। এগিয়ে চলল মহেশ। তার বাড়িটা কিছুটা দূরে। প্রফুল্লর বাড়ি যেখানে, সেখান থেকে একদম উল্টো প্রান্তে। মাঝে দত্তদের পুকুর আর বাঁশবাগান পেরিয়ে তাকে যেতে হবে। ঠান্ডা হাওয়াটা গায়ে লেগে যেন ছুরির মতন কেটে যাচ্ছে। চাদরটা ভালো করে জড়িয়ে নিল মহেশ। গুনগুন করে গান গাইতে গাইতে দত্তদের পুকুরটা সবেমাত্র পেরিয়েছে। হঠাৎ তার মনে হলো অনতিদূরের বাঁশঝাড়টা কেমন যেন নড়ছে। অন্ধকারে চোখটা সয়ে এসেছিল মহেশের। একবার চোখ কচলে আবার তাকালো। হ্যাঁ, সত্যিই নড়ছে। কি ব্যাপার? এত জোরেও তো হাওয়া দিচ্ছে না। কুকুর শিয়াল এতটা জোরে বাঁশ গাছ নাড়াবে? সাথে সাথে একটা শিয়ালের ডাক কানে এলো মহেশের। এতক্ষণ থমকে দাঁড়িয়ে পড়েছিল মহেশ। শিয়ালের ডাকটা কানে আসতেই আশ্বস্ত হলো সে। শিয়ালের দল হবে হয়তো। আবার এগোতে শুরু করল। বাঁশবনটি সবেমাত্র অতিক্রম করেছে মহেশ। এমন সময় একটা পরিচিত চাপা কণ্ঠস্বর পেছন থেকে ভেসে এলো। মহেশ দাদাবাবু। আচমকা এমন নির্জন জায়গায় এরকম ডাক শুনে একটু চমকে উঠল মহেশ। পরক্ষণে তার মনে হলো এ তো তার চেনা গলা, চারুবালা। ঘুরে তাকালো মহেশ বাড়ুচ্ছে। হ্যাঁ, তার থেকে হাত 10 দূরে একজন মহিলা দাঁড়িয়ে। তার মুখটা ঠিক বোঝা যাচ্ছে না, তবে শরীরের গড়ন বলে দিচ্ছে এটা চারুবালাই। মহেশ বেশ গম্ভীর স্বরে বলল, কি ব্যাপার চারুবালা, তুমি এখানে? চারুবালা কোনো জবাব না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। মহেশ ভ্রু কুঁচকে বলল, কি হলোটা কি? হ্যাঁ, প্রশ্ন করলাম তো, উত্তর দিচ্ছ না কেন? কি করছোটা কি এখানে? বলতে বলতে মহেশ ধীরে ধীরে চারুবালার দিকে এগিয়ে যাচ্ছিল। সে যখন চারুবালার অনেকটা সামনে এসে পড়েছে, আচমকা চারুবালার অন্ধকারে ঢাকা মুখটা যেন দপ করে উজ্জ্বল হয়ে উঠে দৃশ্যমান হলো মহেশের কাছে। এ কি? এ তো চারুবালা নয়। তাহলে এ কে? সেই ভাবনা মনে আসতেই মহেশের সারা শরীরে যেন একটা শিহরণ খেলে গেল। এই মুখ তার মনে পড়েছে, সে চিনতে পেরেছে। আর সাথে সাথে তার মনে পড়ে যাচ্ছে কয়েক বছর আগের একটা ভয়ঙ্কর ঘটনা। কিছু বছর আগের কথা। গ্রামের একদম পূর্ব প্রান্তে একচালা ঘরে বাস করত শিবরাম আর তার স্ত্রী চন্দ্রমুখী। নিঃসন্তান কৃষক দম্পতির ঘরে অভাব অনটন ছিল নিত্যসঙ্গী। সম্পত্তি বলতে এই বাড়ির সামনে কিছু জমি জায়গা আর বিঘে কয়েক চাষের জমি। শিবরামের বয়স 40-এর কাছাকাছি, তার বউয়ের বয়স 35। স্বামী স্ত্রী দুজনেই কাঁধে কাঁধ মিলিয়ে জমিতে চাষের কাজ করত, কিন্তু তাও লাভের থেকে লোকসানই হতো বেশি। টাকা পয়সাও বেশি ছিল না যে ভালো বীজ সার কিনে জমিতে লাগাবে। নিঃসন্তান বলে তাদের স্বামী স্ত্রীকে গ্রামে এ রোড থেকে কথাও শুনতে হতো। এমনিতে শিবরামের বউ চন্দ্রমুখী বেশ সুশ্রী এবং বয়সোচিত যৌবনে ভরা। তাও যে কেন শিবরাম এখনো সন্তানের মুখ দেখল না, সেটাই যেন ছিল গ্রামের অধিকাংশ মেয়ে বউয়ের ভাবনার এবং আলোচনার একমাত্র বিষয়। শিবরাম ও চন্দ্রমুখী সেসব কথা খুব একটা গায়ে মাখত না। তাদের চেষ্টা ছিল নিজেদের অবস্থার উন্নতি করা। অভাব অনটনের মুখে পড়ে জর্জরিত হয়ে চন্দ্রমুখী একদিন তার স্বামীকে বলল, বলছি, তুমি ওই প্রফুল্ল মহাজনের কাছ থেকে কটা টাকা ধার নিয়ে ভালো বীজ সার কেনো না গো। কতদিন আর এইভাবে চলবে বলো? শিবরাম চিন্তিত মুখে বলল, সে না হয় নিলাম, কিন্তু শোধ করতে না পারলে প্রফুল্ল মহাজন এতটুকু ছেড়ে কথা বলবে না। ভিটে মাটি যা আছে সব দখল করে নেবে। প্রফুল্ল মহাজনকে তুমি চেনো না। এই তো সেবার হরির বাপ টাকা ধার নিল, শোধ দিতে পারল না বলে হরিদের আম গাছ আর দুধের গরুখানা দখল করে নিল। সবই বুঝলাম, কিন্তু
টাকা না নিলে যে দুজনকে এবারে না খেতে পেয়ে মরতে হবে। বলছি শোনো না গো, দেখো ঠিক শোধ করতে পারবো আমরা। এবারের মতো ধার নেওয়া হোক, তুমি আমি একসঙ্গে খাটিয়ে, আমি বলছি তো এইবারে ভালো চাষ হবে, দেখো একটিবার নাও না গো। চন্দ্রমুখী হাত রাখল শিবরামের হাতে। একটা ভরসা ভরা ছোঁয়া পেয়ে মনে মনে অনেকটা সাহস পেল শিবরাম। স্ত্রীর কথা মতো পরদিনই শিবরাম গেল প্রফুল্ল মহাজনের বাড়ি। প্রফুল্ল মহাজনের সুদের কারবারই বেশ ভালোই রমরমিয়ে চলছে আজকাল। চড়াহারে সুদ দিচ্ছেন, আর শোধ করতে না পারলেই সব কেড়ে নিচ্ছেন। গ্রামের সব থেকে ধনবান ব্যক্তি এখন প্রফুল্ল মহাজন। শিবরামকে দেখেই মহাজন বললেন, কিরে শিব, কি ব্যাপার? শিবরাম কাঁচুমাচু মুখে বলল, আগে কথা বাবু, কিছু টাকা যদি ধার দেন, আসলে এই ভালো বীজ সার কিনে না জমিতে একটু চাষ করতে পারি। পাশ থেকে মহেশ বারুজ্জে বলে উঠল, শুধু ধার নিলেই তো হবে না বাবা, শোধও করতে হবে। আগে আগে আমি শোধ করে দেবো বাবু, আমি শোধ করে দেবো। ফসল উঠলেই আমি সব শোধ করে দেবো। বেশ বেশ, তবে ওখানে তারিখ দেওয়া আছে, পাশে টিপসই দিয়ে যা। 5 মাসের মধ্যে সুদে আসলে যা হবে তা নগদ যদি দিতে না পেরেছ বাছাধন, তাহলে আমার যেটা ইচ্ছা সেটাই কেড়ে আনবো, এই কিন্তু বলে রাখলাম আগে থেকে। শিবরাম ঘাড় নেড়ে সম্মতি জানাল। মহেশ বানুজ্জে পাশ থেকে বাঁকা হাসি হেসে বলল, যা ইচ্ছা তাই নেওয়া হবে, কিন্তু একদম লুটে বুটে নেওয়া হবে। গাটা রিরি করে উঠল শিবরামের। সে অশিক্ষিত হলেও অবোধ নয়। মহেশের এই কথার মানে সে ভালো করেই বুঝতে পেরেছে। কিছু না বলে টাকাটা নিয়ে সে বাড়ি থেকে বেরিয়ে আসতে যাচ্ছিল। এমন সময় দারোয়ান দিনু তার পথ আটকাল। কি শিবরাম বাবু, এখানে কি মনে করে? টাকা চাইতে নাকি? কিছু উত্তর না দিয়ে কেবল ঘাড় নাড়ল শিবরাম। দিনু আবার বলল, তো বেশি করে টাকা নিয়ে ভাগ চাষি রাখো? কদিন আর ওই বউটাকে মাঠে খাটিয়ে খাটিয়ে ওর শরীর নষ্ট করবে বলো? হাঁটুর ওপর কাপড় তুলে রোদে পা পুড়িয়ে আর 5টা মিন্সের সাথে তাল মিলিয়ে মাঠে চাষ করা কি আর অমন সুন্দর বউয়ের মানায়? দিনু, তোকে আমি ছোট ভাইয়ের মতো দেখি। তার মানে এই নয় যে তুই যা ইচ্ছা তাই বলবি, আর একটা উল্টো পাল্টা কথা বললে জিভ টেনে ছিঁড়ে ফেলবো। আরে যাও যাও, আগে প্রফুল্ল মহাজনের টাকাটা গিয়ে শোধ করো, আবার জিভ টেনে ছিঁড়তে আসবে। সালা হাতি গোড়া গেল তল, মশা বলে কত জল, ভিখারির জাত। পয়সা না থাকলে কি হবে, বড় বড় বাতেলা আছে সবার ভালোই। কিছু বলতে পারল না শিবরাম। অপমানটা গায়ে মেখে বাড়ি ফিরে এলো সে। টাকাটা হাতে পেয়ে মন দিয়ে স্বামী স্ত্রী মিলে চাষের কাজ শুরু করল। মহাজন বাড়িতে অপমানের কথাটা সে চন্দ্রমুখীকে কিছু বললে না। হাটে গিয়ে ভালো বীজ সার কিনে আনলে। দিনে রাত কাজ করে জমিতে বীজ বুনলে। দেখতে দেখতে শিবরামের জমি ভরে উঠল সোনালী ফসলে। এটুকু সাফল্য হাগরে হাবাতে শিবরামের ঘরে আশার আলো ফোটাতে যথেষ্ট। এবারে সে টাকা সময়ের আগেই শোধ করতে পারবে। তারপর সে বুঝে নেবে ওই শয়তান দিনুকে। বেটা বড় লোকের ভিটেতে কাজ করে বলে নিজেকে যেন কি মনে করে। এদিকে শিবরামের সাফল্যের কথা যথারীতি প্রফুল্ল মহাজনের কানে গেল। নগদ টাকা হাতে পাওয়ার থেকেও টাকা না পেয়ে জোর জুলুম করে লোকের সম্পত্তি ছিনিয়ে নেওয়াটাই প্রফুল্লকে যেন বেশি আকৃষ্ট করত। শিবরামের মতো একটা হাঘরে হাবাতে লোক যে প্রফুল্ল মহাজনের দেনা মিটিয়ে দেবে, সেটা যেন তিনি ঠিক মেনে নিতে পারলেন না। বলা বাহুল্য, শিবরামের ভিটে মাটি সব কেড়ে নেওয়ার ধান্দাতেই তাকে টাকা ধার দিয়েছিলেন। সেই উদ্দেশ্য পূরণ করতে তিনি তৎপর হলেন। এদিকে শিবরামের স্ত্রী চন্দ্রমুখীর ভরা যৌবনের উপর মহেশের দিনুর আগে থেকেই নজর ছিল। চন্দ্রমুখীকে পাওয়ার এবং ভোগ করার একটা নেশা ভেতরে ভেতরে পেয়ে বসেছিল দুজনকে। 3 জন ভিন্ন মানুষের উদ্দেশ্য এবার এক হয়ে ভাবতে লাগলো কিভাবে সব দিক দিয়ে শিবরামের ক্ষতি করা যায়। মহেশ খাতা দেখতে দেখতে বলল, বাবু, খবর যা শুনছি, এই 3-4 মাসে শিবরাম তো ফসল ফলিয়েছে দারুণ।
এবার লাভ করতেও শুরু করলো বলে আপনার টাকা কিনা শোধ করবে ওই অভাগী। প্রফুল্ল মহাজন কিছু ভেবে বললেন, তা কি করে হতে দেওয়া যায় মহেশ? এমন কিছু করতে হবে যাতে সাপও মরবে কিন্তু লাঠিও ভাঙবে না। প্রফুল্ল অনেক ভেবে নির্দেশ দিলে শিবরামের চাষের জমি রাতারাতি জ্বালিয়ে দেওয়ার কাজটা অতি সহজেই সম্পন্ন করলো মহেশ আর দিন। প্রতিপক্ষকে হারিয়ে নিঃশেষ করে একদম মাটির সাথে মিশিয়ে না দিলে জয়ের আর আনন্দ কোথায়? ভাগ্য যে শিবরামের প্রতি এতটাই নিষ্ঠুর তা সে নিজেও হয়তো এতটা দারিদ্র্যের মধ্যে থেকেও কখনো কল্পনা করতে পারেনি। রোদে পুড়ে জলে ভিজে তার কষ্টের বোনা ফসল কিছু স্বার্থান্বেষী মানুষের লোভের আগুনে পুড়ে ছাই হয়ে গেল। আসন্ন ভয়ঙ্কর পরিণামের কথা ভেবে শিবরামের আর বাঁচতেও সাহস হলো না। গলায় বিষ ঢেলে আত্মহত্যা করল সে। লোভী স্বার্থপর এই দুনিয়ায় একা হয়ে পড়ল চন্দ্রমুখী। তার আর কেউ ছিল না, যাওয়ারও কোথাও ছিল না। বিধবা নিঃসন্তান চন্দ্রমুখী এরোর বাড়িতে কাজ করে চেয়ে চিনতে দুবেলা যতটুকু যা জোটে তাই খেয়ে দিনপাত করতে লাগল। যথারীতি নির্ধারিত সময়ের পর প্রফুল্ল মহাজন এল এবং দেনার টাকা না পেয়ে ভিটে মাটি যা আছে সব কেড়ে করে নিয়ে চলে গেল। চন্দ্রমুখী কিছুটা অনুনয় বিনয় করলেও কোনো লাভ হলো না। মাথার ওপর যে ছাদ ছিল সেটাও আর রইল না। সবকিছু হারিয়ে ক্লান্ত শ্রান্ত চন্দ্রমুখী আশ্রয় নিল খোলা আকাশের নিচে। কিন্তু বিপর্যয়ের আরো কিছুটা তখনও বাকি ছিল। সে রাতেই এমন ঘটনা ঘটল চন্দ্রমুখীর সাথে যাতে তার বাঁচার শেষ আশা, ভরসা, লাজ, লজ্জা যতটুকু যা বেঁচে ছিল সব ধুয়ে মুছে একেবারে শেষ হয়ে গেল। সাক্ষাৎ মানুষ রূপী দুটো পিশাচ মহেশ বাড়ুজ্জে আর দীননাথ ভূঁইয়া মদের নেশায় চুর হয়ে সেই রাতেই চেপে ধরল চন্দ্রমুখীকে। এতদিন ধরে চন্দ্রমুখীকে পাওয়ার যে কামনা বাসনা তারা দুজনের মনের মধ্যে পুষে রেখেছিল সব আজ মিটিয়ে দেওয়ার সময় এসেছে। গভীর রাতে অভাগী চন্দ্রমুখীর হাত পা বেঁধে তাকে নিয়ে চলল গ্রাম ছাড়িয়ে পেঁতিজলার নির্জন মাঠে। এখানে এই মাঠে এত রাতে কেউ আসবে না। যে কোনো রকমের দুষ্কর্ম করার ক্ষেত্রে ওর থেকে আদর্শ জায়গা আর হয় না। জোর করে তাকে মদ গিলিয়ে সারা রাত ধরে রীতিমতো শোষণ ও অত্যাচার চালিয়ে গেল। নির্বস্ত্র নগ্ন চন্দ্রমুখীর শরীরটাকে নিয়ে রীতিমতো কামনা ভরা খেলায় মেতে উঠল দুজন। প্রতিবাদ করার কোনো ক্ষমতাই আর বেঁচে ছিল না চন্দ্রমুখীর। দুটো মাতাল জানোয়ারের ক্রমাগত শোষণ আর বল প্রয়োগে সংজ্ঞা হারালো চন্দ্রমুখী। কামের ক্ষেত্রে মিটিয়ে সেই নির্জন পেতিচলার মাঠেই শয়তান দুটো কেরোসিন ঢেলে জ্বালিয়ে দিল চন্দ্রমুখীর ছিন্ন ভিন্ন নগ্ন শরীরটা। শিবরাম আগেই আত্মহত্যা করে মরেছে। ঘর বাড়ি, স্বামী, সংসার সব হারিয়ে চন্দ্রমুখীও যে গায়ে আগুন দিয়ে পুড়ে মরেছে সেটাই ভেবে নিল গায়ের সকলে। আর আজ এতদিন পরে চন্দ্রমুখীর সেই অতৃপ্ত আত্মাই ফিরে এসেছে তার প্রতিশোধ নিতে। চারুবালা আসলে কোনো মানবী নয়, শোষিত নিপীড়িত মৃত চন্দ্রমুখীরই মানবরূপী প্রতিনিধি সে। পেঁতিচলার মাঠে সেই কামের তাড়নায় পাগল হয়ে ওঠা দিনুকে নৃশংসভাবে হত্যা করে অন্যায়ের প্রতিশোধ নেওয়ার জন্য। আজ তার দ্বিতীয় শিকার মহেশ মারুচ্চের পালা। ধীরে ধীরে মহেশের চোখের সামনে চন্দ্রমুখী রূপান্তরিত হল পচা গলা দেহধারী এক বিভৎস প্রেতে। পৈশাচিক একটি হাসিতে থরথর করে কেঁপে উঠল দত্তপুকুরের পাশের বাঁশবাগান। এমন শীতের রাতেও মহেশের সারা শরীর ঘেমে অস্থির হয়ে উঠল। এই নির্জন প্রান্তরে কেউ নেই তাকে বাঁচানোর জন্য। আতঙ্কে একটা মৃত্যু ভয় শরীরের ভেতর থেকে উঠে এসে দলা পাকিয়ে আটকে গেল গলায়। ছুটে পালাতেও যেন ভুলে গেল মহেশ। রক্ত মাখা ধারালো নখ বিশিষ্ট পিশাচটির দুই হাত চেপে ধরল মহেশের গলা। ব্যথায় একটা গোঙানি বেরিয়ে এলো তার মুখ থেকে। দাঁতে দাঁত চেপে চন্দ্রমুখীর প্রেত বলে উঠল,
মহেশ বাড়ুজ্জে, তুইতে ধারী বামন হয়েও এমন অধর্ম করতে তুমি ভয় পাও না, তাই না? এবার দেখো কেমন লাগে। মনে পড়ে প্রীতি জলার মাঠে আমার শরীর নিয়ে রীতিমতো খেলা করে সেটা আগুনে পুড়িয়ে দিয়েছিলে তুমি আর ওই পাষণ্ড দিনু। ওটাকে তো আমি খতম করেছি। এবার তোমার পালা মহেশ বাড়ুজ্জে, তোমার পালা। শেষের কথাগুলো খুব একটা আর কানে গেল না মহেশের। দুই হাতের প্রচন্ড চাপে ততক্ষণে তার দম বন্ধ হয়ে এসেছে। মৃত্যুর আর কিছুমাত্র মুহূর্ত বাকি। এমন সময় প্রবল আক্রোশে চন্দ্রমুখী প্রেত তার ধারালো নখ ঢুকিয়ে দিল মহেশের গলার ভেতর, আর ওপর থেকে নিচে পুরো শরীরটাকে চিরে ফালা ফালা করে ফেলল। পরদিন সকালে গ্রামের লোকজন মহেশের ছিন্ন ভিন্ন দেহটা আবিষ্কার করেছিল দত্তদের পুকুরের পাশের বাঁশ বাগানের ধারে। প্রবল আক্রোশে মহেশের শরীরটা কেউ যেন বালিশের মতো ফেঁড়ে ফেলেছে। চোখ আর মুখের অভিব্যক্তি বলে দিচ্ছে মৃত্যুর মুহূর্তের যন্ত্রণা আর ভয়। দিনুর মৃত্যুটা বেতি চলার মাঠে হওয়ায় সেটা ভূতের কাজ বলে মেনে নিলেও গ্রামের মধ্যে মহেশ বাণুজ্যের মতন লোকের এমন অবস্থা কে করল তা কেউ ভেবে কোনো কিনারা করতে পারল না। পরপর এমন দুটো ভয়ঙ্কর মৃত্যু যেন এক লহমায় বদলে দিল গ্রামের স্বাভাবিক জীবনের ছন্দ। প্রথমে দিনু, তারপর মহেশ। দুজন কাজের লোক এবং সর্বক্ষণের সঙ্গীকে এভাবে হারিয়ে ভেতরে ভেতরে কিরকম যেন একা হয়ে পড়লেন প্রফুল্ল মহাজন। কোনো কাজে যেন তার আর মন বসতে চায় না। দিনের বেশিরভাগ সময়টা একা একাই কাটাতেন। কি করবেন কিছুই যেন বুঝতে পারলেন না। একবার ভাবলেন থানা পুলিশ কোর্ট কাচারি করে খুনিদের ধরবেন, কিন্তু পরক্ষণেই আবার মনে হলো এসব করে কোনো লাভ হবে না। ওদের কোনো শত্রু আছে বলে জানতেনও না প্রফুল্ল। আর কোনো মানুষ যে এত নৃশংসভাবে কাউকে হত্যা করতে পারে তা ভাবতেই কেমন অবাক লাগে। মহেশ থাকলেও অন্তত দিনের বেলা কাজ কারবার এবং অন্যান্য আলোচনায় তার সাথে দিন কাটত। মহেশ চলে যাওয়ার পর সেটাও আর হলো না। দিন দিন কিরকম যেন উদাসীন হয়ে যেতে লাগলেন প্রফুল্ল মহাজন। আর চারুবালা, দিনু আর মহেশ বাড়ুজ্জে দুজনকেই শেষ করে সে আজ অনেকটাই শান্ত। প্রতিশোধের আগুনে দগ্ধ হতে হতে তার আত্মার যে মুক্তি হয়নি সেটা পূরণ করতেই তো চন্দ্রমুখীর চারুবালা রূপ ধরে প্রফুল্ল মহাজনের বাড়িতে কাজ করতে আসা। লোভী দিনুকে প্রথমে একটু একটু করে নিজের ভালোবাসার ফাঁদে ফেলা, তারপর তাকে তিলে তিলে যন্ত্রণা দিয়ে হত্যা করা। মহেশকেও মরতে হতো, তবে হয়তো এতটা তাড়াতাড়ি নয়। চারুবালা যখন দেখল মহেশ তাকে দিনুর খুনের পেছনে দায়ী বলে সন্দেহ করছে, তখন সে ঠিক করল মহেশকে আর বাঁচিয়ে রাখা যাবে না। সেই রাতে যখন মহেশ বাড়ি থেকে বের হলো, দরজা বন্ধ করার নামে তার পিছু নিল চারুবালা এবং নির্জন স্থান বুঝে নিজের কার্যসিদ্ধি করল। তবে চন্দ্রমুখীর প্রতিশোধের আগুন তখনও নেভেনি। একটা চিতা যে তখনও জ্বালানো বাকি আছে, যার জন্য মরতে হয়েছিল তার স্বামীকে, ভেঙে গিয়েছিল তার সুখের সংসার। ঘরে বিছানায় শুয়েছিলেন প্রফুল্ল। তার ঘরের মেঝে মোছামুছি করছিল চারুবালা। এমন সময় উবু হয়ে টেবিলের তলা মুছতে গিয়ে টেবিলের সাথে ধাক্কা লাগলো, আর টেবিলে রাখা জলের ঘটিটা পড়ল চারুবালার গায়ে। জল পড়ে ভিজে গেল চারুবালার বুকের আঁচলের কিছুটা, আর ঘটিটা মেঝেতে পড়তেই ঝনঝন শব্দে চোখ খুলে তাকালেন প্রফুল্ল মহাজন। চারুবালা তখন বিরক্ত হয়ে বুক থেকে আঁচলটা সরিয়ে সেটা ঝাড়তে ব্যস্ত। প্রফুল্লর চোখ গেল চারুবালার অর্ধন্মুক্ত ফর্সা সুডোল বক্ষ যুগলের দিকে।
ভিতরে ভিতরে কিরকম একটা আদিম শিহরণ অনুভব করলেন প্রফুল্ল। স্ত্রী তো অনেককাল আগেই গত হয়েছেন। বর্তমান পরিস্থিতিতে এমন নিঃসঙ্গ নিস্তেজ বিষাদ ভরা জীবনে চারুবালার মতন স্বল্প বয়সী যৌবনে ভরা এমন পরিচারিকার উপস্থিতি প্রফুল্ল হৃদয়ে পুরুষোচিত আদিম বাসনার বারুদে যেন অগ্নিসংযোগ ঘটিয়ে দিল। চারুবালার সাথে হঠাৎ চোখাচোখি হতেই তিনি উল্টো দিকে ঘাড় ঘুরিয়ে নিলেন। তবে সকালের এই ভাবনা কিরকম যেন একটা কল্পনাতীত সুখের রসদ জোগাতে লাগলো সারাটা দিন জুড়ে। দিনের ফাঁকে ফাঁকে তিনি দেখতে লাগলেন কর্মব্যস্ত চারুবালাকে, তবে অন্য দৃষ্টিতে। চারুবালা কিছুটা অনুমান করতে পেরেছিল বটে, তবে নিজে থেকে কোনো রকম প্রতিক্রিয়া দেখেনি। সন্ধ্যায় বৈঠকখানায় বসে একা একা এসব কথাই ভাবছিলেন প্রফুল্ল। এতদিন তার বাড়িতে কাজ করছে চারুবালা, কিন্তু কোনোদিন সেভাবে তাকে দেখেননি তিনি। হয়তো প্রয়োজন হয়নি। নিঃসঙ্গ জীবনে একটু সুখ যদি চারুবালার কাছে পাওয়া যায় তো মন্দ কি? চারুবালা এলো তার কর্তাবাবুর জন্য তামাক সেজে নিয়ে। তামাক দিয়ে পেছন ঘুরে চলে যাচ্ছিল চারুবালা। হঠাৎ তামাকটিকে সরিয়ে রেখে হাত ধরে চারুবালাকে নিজের পাশে বসালেন প্রফুল্ল। কর্তার এমন আচরণে একটু যেন সংকুচিত হলো চারুবালা। প্রফুল্ল বিষাদ ভরা গলায় বললেন, চারুবালা, চারুবালা, এতদিন তো এখানে আছো, একাকী জীবনে কখনো কি আমার কথা মনে হয়নি? কি গো, বলো না। চারুবালা সলজ্জ কণ্ঠে বলল, কি কি কথা কর্তাবাবু? জীবনের পর পর ধাক্কাগুলো আর নিতে পারছি না চারুবালা। তোমার কোলে মাথা রেখে একটু শান্তি পেতে চাই। তুমি সুন্দরী, অনন্যা, মুগ্ধ করেছ আমাকে। এতদিন তো কাজের চাপে নানা সমস্যায় তোমাকে ঘুরে কোনোদিন ভালো করে দেখিও নি। একটু 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 আদর করো না আমায়। আমি আর পারছি না। আমার খুব কষ্ট হচ্ছে, আমার খুব কষ্ট চারুবালা। ধীরে ধীরে তিনি হাত রাখলেন চারুবালার যৌবন ভরা শরীরের ওপর। প্রফুল্লর পুরুষালী স্পর্শে একটু যেন কেঁপে উঠল চারুবালা। কর্তাবাবুর হতাশা ভরা জীবনের ইচ্ছাটুকু বুঝতে পারল চারুবালা। সে চাপা গলায় বলল, এখন রঘুদা রান্নাঘরে আছে, আমি রাতে আসবো ক্ষণ। সত্যি বলছো চারুবালা? আসবে তো? কথা দাও, কথা দাও চারুবালা, তুমি রাত্রে আসবে তো? চারুবালা উঠে দাঁড়িয়ে শাড়ির খুলে পড়া আঁচল ঠিক করতে করতে বলল, আসবো। খাওয়া দাওয়া শেষ হলে বিছানায় বসে অপেক্ষার প্রহর গুনতে লাগলেন প্রফুল্ল। গ্রাম্য রজনীর হিমশীতল পরিবেশ পরতে পরতে যেন প্রশমিত করছে তার হৃদয়ে জেগে ওঠা কামনার উষ্ণতা। সিগারেটের ধোঁয়ায় এক অলীক স্বপ্ন জগতে বিচরণ করছিলেন প্রফুল্ল। সেখান থেকে তাকে টেনে বাস্তবের মাটিতে এনে নামালো চারুবালার হৃদয়স্পর্শী গলার স্বর। কর্তাবাবু। ঘুরে তাকালেন প্রফুল্ল। দরজার সামনে দাঁড়িয়ে চারুবালা। না, এ তার বাড়ির কাজের লোক চারুবালা নয়। অনন্য সুন্দরী এই যুবতী আজ তার রাতের সঙ্গী। পাতলা ফিনফিনে শাড়িতে খোলা চুলে দাঁড়িয়ে চারুবালা। শাড়ির স্বচ্ছতায় দৃশ্যমান হয়েছে তার নির্মেদ অটল যৌবনে ভরা শরীরের প্রতিটি খাঁজ। ঘন ঘন নিঃশ্বাসে কামুক ছন্দে ওঠানামা করছে তার বক্ষযুগল। উদর কেন্দ্রের গোল সুন্দর নাভি আকৃষ্ট করল প্রফুল্লকে। একটা হালকা মিষ্টি সুবাসে ভরে উঠেছে ঘরের বাতাস। ঘরে জ্বলতে থাকা রাতবাতির মায়াবী আলোয় চারুবালার ভরা যৌবন যেন ফেটে পড়ছে। শরীরের প্রতিটি খাঁজে প্রতিফলিত হচ্ছে সেই আলো। কামবাসনায় পাগল হয়ে উঠলেন প্রফুল্ল। নিজেকে আর স্থিরে রাখতে পারলেন না তিনি। হাতের সিগারেটটা ছুঁড়ে ছাইদারির মধ্যে ফেলে এগিয়ে গেলেন চারুবালার সামনে।
আজ এই মুহূর্তে না তো তিনি চারুবালার কর্তাবাবু, না তো চারুবালা তার বাড়ির কাজের লোক। মনে মনে পরস্পরকে উদ্দাম যৌনতার সম্পর্কে বেঁধে ফেলেছেন প্রফুল্ল। নিজের হাতের স্পর্শে চারুবালার নরম শরীরটাকে উপভোগ করতে করতে কামাতুর গলায় তিনি বললেন, চারুবালা, চারুবালা, আমি আর পারছি না। এসো, এসো, আরো কাছে এসো, আরো আরো কাছে। আজ আজ তুমি শুধু আমার, শুধুই শুধুই আমার চারুবালা, তুমি শুধু আমার। এসো, কাছে এসো। এই বলে ধাক্কা দিয়ে তিনি চারুবালাকে ফেলে দিলেন নরম গদির বিছানার উপর, যেখানে তিনি এতগুলো বছর একাকী রাত্রি যাপন করেছেন। তারপর ক্ষুধার্ত পশুর মতন ঝাঁপিয়ে পড়লেন চারুবালার শরীরের উপর, সরিয়ে দিলেন তার গায়ের কাপড়, টেনে ছিঁড়ে ফেললেন শরীরের অন্তর্বাস, আর নরম বক্ষযুগলের খাঁজে নিজের মুখ ডুবিয়ে দিলেন। কাম সুখে পাগল চারুবালা প্রফুল্লর পিঠে দুই হাত দিয়ে ছিঁড়ে ফেলল গায়ের জামা, মৃদু আঁচড় দিতে লাগল তার নগ্ন পিঠের উপর। প্রফুল্ল জীবনের যাবতীয় একাকিত্ব, বিষাদ, ব্যঞ্জনা সবকিছু আজ যেন একসাথে দগ্ধ হতে লাগলো কামনার আগুনে। তার পুরুষালী দুই হাতের স্পর্শ খেলে বেড়াতে লাগলো চারুবালার নগ্ন শরীরে। শীতের রাতে উদ্দাম যৌনতার উষ্ণতা খেলে গেল প্রফুল্লর সারা শরীর জুড়ে। কাম সুখে চিৎকার করে উঠে চারুবালা প্রফুল্লকে নিচের দিকে ঠেলতে লাগল। শীতার্ত ঘরের পরিবেশে ধীরে ধীরে মানব গন্ধ মেতে উঠছে। পেছনের দেওয়ালে রাতবাতির মৃদু আলোয় ছান্দিক গতিতে ওঠানামা করতে থাকা চারুবালার বক্ষযুগলের ছায়া পড়েছে। চারুবালার কপাল, মুখ, গলা বেয়ে নেমে আসা ঘামের বিন্দু, তার হাঁপুড়ের মতন ওঠানামা করতে থাকা উন্মুক্ত দুই স্তনের মাঝে আপন ছন্দে রাস্তা খুঁজে নিয়ে নেমে গেল নিচে, আর জমা হলো উন্মুক্ত নাভির ভেতর। চারুবালার কামাতুর চিৎকার যেন আরো পাশবিক করে তুলছিল প্রফুল্লর ভেতরে জেগে ওঠা লোভী পুরুষটিকে। এমন সময় একটা জোরে টান অনুভব করলেন তার মাথায়। কেউ যেন তার চুলের মুঠি ধরে টানতে চাইছে। সাথে সাথে তিনি মুখ তুলে সামনে তাকালেন আর দেখলেন, কোথায় চারুবালা? এই মুখ তো চারুবালার নয়, এ তো চন্দ্রমুখী। বিদ্যুতের শক খেলে মানুষ যেমন ছিটকে যায়, চন্দ্রমুখীর ভাবনা মাথায় আসতেই বিছানা থেকে ছিটকে দূরে সরে এলেন অর্ধনগ্ন প্রফুল্ল মহাজন। বিছানায় ততক্ষণে উঠে বসেছে নগ্ন চন্দ্রমুখী। এতক্ষণে তিনি যাকে চারুবালা মনে করে উদ্দাম যৌনতা ও কাম পিপাসায় মেতে উঠেছিলেন, সে আসলে চন্দ্রমুখী। এটা কি করে সম্ভব? চন্দ্রমুখী তো কয়েক বছর আগেই। কাঁপা কাঁপা গলায় প্রশ্ন করলেন প্রফুল্ল, কে 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 তুমি? গরিবকে চিনতে পারছেন না কর্তাবাবু? আমি যে শিবরামের অভাগী বউ। কিন্তু তুমি তো মারা গেছি অনেক আগে, ওই ভীতিজলার মাঠে। মহেশ পারুচ্ছে আর দিনু এইভাবেই আমার ইজ্জত শেষ করে আমাকে জ্যান্ত পুড়িয়ে দিয়েছিল। কি চাও? কি চাও তুমি? বলো আমাকে। সুখ দিতে চাই আপনাকে, জীবনের সুখ। কালকের ভোর আর
আপনি দেখতে পাবেন না প্রফুল্ল বাবু। অনেক আগেই আপনাকে মারতে পারতাম, কিন্তু তাতে যে আপনার পাপ বোধ হতো না। এতদিন ধরে আপনার বাড়িতে ছদ্মবেশে এসে কাজ করেছি শুধু আপনাদের মতো মানুষরূপী জানোয়ারগুলোকে মারব বলে। আজ আমার সেই ইচ্ছে পূরণ হবে। এই চন্দ্রমুখী প্রতিশোধ চায় প্রফুল্ল বাবু, প্রতিশোধ। গরিবকে দিনের পর দিন শোষণ করে যে চামড়া মোটা করেছেন, সেটা ছিঁড়তে যে অনেক সময় লাগে প্রফুল্ল বাবু। দিনু আর মহেশকে আমি মেরেছি। এবার আপনার পালা। আতঙ্কে চিৎকার করে উঠলেন প্রফুল্ল মহাজন। সেই চিৎকারকেও যেন ছাপিয়ে গেল এক হাড় কাঁপানো পৈশাচিক হাসি। ধীরে ধীরে চন্দ্রমুখীর নগ্ন শরীর পরিণত হল পচা গলা একটা দেহে। বিভৎস সেই মূর্তি। শরীরের জায়গায় গলে গলে পড়ছে রক্ত পচা মাংস, হাড় বেরিয়ে এসেছে। আর সেই শরীরে কিলবিল করছে শত সহস্র পোকার দল। প্রেতটি ধীরে ধীরে উঠে আসতে লাগলো প্রফুল্লর দিকে। এক পা করে পিছিয়ে যেতে লাগলেন তিনি। তবে বেশিক্ষণ না। দেওয়ালে পিঠ ঠেকে গেছে তার। ভয় চিৎকার করে বললেন, আমাকে ছেড়ে দাও, মেরো না, আমাকে মেরো না, তুমি মেরো না, আমাকে ছেড়ে দাও। বিকট হেসে উঠল চন্দ্রমুখীর প্রেত। গরিবের সংসার চালাতে চেয়েছিলি শয়তান। তোর খেয়ে বড় হওয়া জানোয়ারগুলো একটা মেয়েকে যখন শেষ করলো, তখন তার বিচার করেছিলি তুই। আরো চিৎকার কর, যদি তোর পাপের বোঝা একটু কমে। কেউ বাঁচাতে আসবে না তোকে শয়তান। তোর একাকিত্ব জীবন আজ আমি ঘুচিয়ে দেবো। আর চিৎকার করতে পারলেন না তিনি, কারণ ততক্ষণে ধারালো নখ বিশিষ্ট পচা গলা দুটো হাত চেপে ধরেছে তার গলা। প্রবল আক্রোশে বার কয়েক ঝাঁকিয়ে মড়মড় শব্দে সম্পূর্ণ উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছে প্রফুল্লর ঘাড়। আর তারপর প্রবল প্রতিশোধ স্পৃহায় বুক চিরে টেনে বের করে এনেছে তার কলিজা, যেখানে এতদিন ধরে ধকধক করছিল গরিবের শোষণ করে ফুলে ফেঁপে ওঠা একটা পাপী প্রাণ। চন্দ্রমুখীর প্রতিশোধ আজ পূর্ণ হয়েছে। তার সাথে যে অন্যায় অত্যাচার হয়েছিল, সেই দোষীদের সে আজ নিজের হাতে শাস্তি দিতে পেরেছে। প্রফুল্ল মহাজনের নিথর রক্তাক্ত শরীরের উপর বসে বিকট এক পৈশাচিক হাসিতে ফেটে পড়ল চন্দ্রমুখী। পাষণ্যদের রক্তে সিক্ত হয়ে তার আত্মা এবার শান্তি পাবে, মুক্তি পাবে এই পাপ, লোভ, হিংসা আর ছল চাতুরি ভরা দুনিয়া থেকে। পেতিজলার মাঠে সেই রক্তাক্ত হিমেলে রাতে বাঁশ বনে শোনা গেল শীতার্থ শেয়ালের ডাক। রাতের পেঁচাটা বার কয়েক ডেকে উড়ে গেল তার শিকারের উদ্দেশ্যে। এই মাঠ আজ শুধু ভুতুড়ে নয়, অভিশপ্ত বটে।